বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের অর্থনীতি দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ কাজী, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি দুহার নবাবগঞ্জ কলেজ, নবাবগঞ্জ, ঢাকা। বাসার মাসেও তোমাদের স্বাগত জানাচ্ছি। যেহেতু ফেব্রুয়ারিতে ক্লাস নিচ্ছি, আজকের অষ্টম অধ্যায়ের আন্তর্জাতিক বাণিজ্য, যেটা ইংলিশে ইন্টারন্যাশনাল ট্রেড, এই চ্যাপ্টার থেকে আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনায় চলে যাই। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ। উর্বর ভূখণ্ডের বাংলাদেশ প্রাচীনকাল থেকেই কৃষি প্রধান ও কৃষির উপর নির্ভরশীল একটি দেশ। এদেশে মোট জাতীয় উৎপাদনের কৃষির অবদান ক্রমান্বয়ে কমে এলেও এদেশের সর্বোচ্চ নিয়োগ এখনও কৃষিখাতে বিদ্যমান। এদেশের উৎপাদিত দ্রব্য এখানে মূলত কৃষি পণ্য বা প্রাথমিক পণ্য, আর শিল্পজাতের মধ্যে যন্ত্রপাতি, কাঁচামাল, শিল্পজাত পণ্য হচ্ছে আমদানি পণ্য, মূলত কৃষি পণ্য ও প্রাথমিক পণ্য। অন্যদিকে শিল্পের যন্ত্রপাতি, কাঁচামাল, শিল্পজাত পণ্য হচ্ছে আমদানি পণ্য। এদেশের বৈদেশিক বাণিজ্যের কিছু বৈশিষ্ট্য যেগুলো উন্নয়নশীল দেশের সাথেই অনেকটা মিলে যায়, সেগুলো হচ্ছে যে 1 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে কৃষিজাত বা প্রাথমিক দ্রব্য রপ্তানি। কি সেটা কৃষিজাত বা প্রাথমিক দ্রব্য রপ্তানিটা? যে কৃষি প্রধান বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদেশের কাঁচামাল বা কৃষিজাত পণ্য রপ্তানি করে থাকে। কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা, চামড়াজাত দ্রব্য, এগুলি কি করে থাকে, মানে আমরা যেটা বুঝি সচরাচরভাবে যে প্রাথমিক পণ্যগুলি যেগুলি, সেইগুলি হচ্ছে রপ্তানিজাত দ্রব্য। বর্তমানে হিমায়িত মাছ, সবজি, ফুল, এগুলিও কি হচ্ছে রপ্তানি হচ্ছে। যেমন হিমায়িত মৎস্য, চিংড়ি, তারপর হলো ইলিশ মাছ, এগুলিও রপ্তানি করা হয়। 2 নম্বর হচ্ছে আমদানি দ্রব্যের শিল্পজাত দ্রব্যের প্রাধান্য। আমদানি দ্রব্যের শিল্পজাত দ্রব্যের প্রাধান্যের মধ্যে হচ্ছে যে শিল্পে অনগ্রসর ও বিকাশমান শিল্পের মধ্যে বাংলাদেশ যেমন শিল্পের প্রয়োজনে কলকারখানায় যন্ত্রপাতি, কলকবজা, লোহা, ইস্পাত, রাসায়নিক দ্রব্য, অপরিশোধিত পেট্রোলিয়াম আমদানি করে, একইভাবে শিল্পজাতীয় দ্রব্য যেগুলি যেমন ঔষধ, সিমেন্ট, এই দ্রব্য কি করে থাকে, আমদানি করে থাকে। 3 নম্বর হচ্ছে খাদ্যশস্য আমদানি। খাদ্যশস্যের মাঝে যে বৈদেশিক বাণিজ্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রতি বছর খাদ্যশস্যের বিপুল সম্ভব আমদানি করা। মানে এই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয় এখনও, আমরা বাংলাদেশে এখনও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়। এই খাদ্যজাত দ্রব্য কী করতে হয়, বিদেশ থেকে আমদানি করতে হয়। স্বল্প আয় ও বিপুল জনসংখ্যা এদেশের কৃষি প্রধান হওয়া সত্ত্বেও খাদ্য উৎপাদনে এখনও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি। প্রতি বছর বিপুল পরিমাণ খাদ্যশস্য, ফলমূল, টিনজাত দ্রব্য, প্রক্রিয়াজাত খাদ্য কী করতে হয়, আমদানি করতে হয়। তারপরে হচ্ছে সীমিত রপ্তানির বাজার। বাংলাদেশ বৈদেশিক বাণিজ্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদেশের রপ্তানি পণ্যসমূহ সীমিত সংখ্যক দেশের বাজারে দখল করতে পেরেছে মাত্র। এই যেসব দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি করা হয় সেই দেশগুলো হচ্ছে কোনগুলো, যেমন কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এই সব দেশে কী করা হয়, বাংলাদেশের পণ্য রপ্তানি করে থাকে। তার মানে যেই দেশগুলোর কথা বলছি এইগুলি হচ্ছে বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার। 5 নম্বর হচ্ছে সীমিত রপ্তানি দ্রব্য। যেমন অল্প কিছু সংখ্যক দ্রব্যই দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস। বাংলাদেশের রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে হচ্ছে তৈরি পোশাক, যেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে, তৈরি পোশাক রপ্তানি থেকে। তৈরি পোশাক, তারপর আছে পাট ও পাটজাত দ্রব্য, চা, আছে চামড়া ও চামড়াজাত পণ্য, যেমন জুতা, চামড়ার ব্যাগ, বিভিন্ন থলে, এরকম দ্রব্য কী করে থাকে, রপ্তানি করে। তারপর আছে হিমায়িত মাছ, চিংড়ি, এইসব রপ্তানি করে রপ্তানি আয়ের সিংহভাগ কী হয়, অর্জিত হয়। নেক্সট হচ্ছে 6 নম্বর হচ্ছে প্রচুর সংখ্যক আমদানি পণ্য।
প্রচুর সংখ্যক আমদানি পণ্য কোনগুলি? যেমন বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমদানি দ্রব্যের আধিক্য। রপ্তানির পরিমাণ কি হয়? কম হয়, আমদানির পরিমাণটা বেশি হয়। সেই ক্ষেত্রে কি করে থাকে, এখানে একটা নেগেটিভ ব্যালেন্স অফ পেমেন্ট দেখা যায় আর কি, যেটা আমরা পরে দেখব লাস্টের দিক দিয়ে, যে ঋণাত্মক লেনদেন ভারসাম্য এক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এদেশের আমদানিকৃত দ্রব্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাদ্যশস্য, প্রচুর সংখ্যক ও প্রকারের ভোগ্যপণ্য, বিভিন্ন ধরনের শিল্পের বিবিধ প্রকার যন্ত্রপাতি, কাঁচামাল এবং বিভিন্ন ধরনের শিল্পজাত পণ্য। 7 নম্বর হচ্ছে নৌপথে বাণিজ্য, যে দূরবর্তী অঞ্চলে নৌপথে পণ্য পরিবহন অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে সম্পূর্ণ করা সম্ভব। যেমন ভুটান, ভারত, নেপাল এইসব দেশের সাথে পণ্য পরিবহন স্থলপথ ও রেলপথে সম্পূর্ণ হয়। বাকি সব বৈদেশিক বাণিজ্যে পণ্য পরিবহনের রুট হিসাবে এই নৌপথ ব্যবহৃত হয়। কিন্তু নৌপথে যেতে কি হয়, অনেকটাই সময় সাপেক্ষ, অনেক সময় লাগে। এক্ষেত্রে মংলা চট্টগ্রাম বন্দর ব্যবহার করা হয়ে থাকে। তো এই বন্দরের পরিমাণ যদি আরও কি করা যায়, বাড়ানো যায়, এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অনেকটাই এই নৌপথে অগ্রসর হওয়া সম্ভব হবে বলে আমি আশা করি। নেক্সট হচ্ছে 8 নাম্বার হচ্ছে জনশক্তি। বৈদেশিক বাণিজ্যের একটি পণ্য হিসাবে যদি জনশক্তির কল্পনা করা হয়, তবে বাংলাদেশ প্রতি বছর বিপুল সংখ্যক পরিমাণে পণ্য কি করে, জনশক্তির পণ্য নয় সরি এখানে হচ্ছে জনশক্তি রপ্তানি করে। এদেশে বিপুল জনশক্তি মূলত তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্য, আসিয়ান দেশসমূহ এবং আমেরিকা, জাপান, কোরিয়া এই পাশ্চাত্যের কিছু কিছু দেশে কর্মনিয়োজিত। এক হাতে বাংলাদেশে প্রতি বছর প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করেছে, যা ক্রমাগতভাবে কি করছে, বাড়ছে। 9 নম্বর হচ্ছে ওয়েজ আর্নার স্কিম। একটা নতুন শব্দ তোমাদের জন্য মনে হবে, একটু ভালো করে লক্ষ্য করবা, তাহলে ইজি হয়ে যাবে। যে বিদেশে কর্মরত প্রবাসী ব্যক্তিদের জন্য বাংলাদেশ ওয়েজ আর্নার স্কিম প্রদর্শন করা হয়েছে। ওয়েজ আর্নার স্কিমের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশিদের অর্জিত বৈদেশিক মুদ্রা দ্বারা বিদেশ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী কি করা হয়, আমদানি করা হয়। এটাকেই কি বলা হয়, ওয়েজ আর্নার স্কিম বলা হয়। 10 নম্বর হচ্ছে সার্ক বা বিমস্টেকভুক্ত দেশসমূহের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। এখন কথা হচ্ছে যে সার্ক, SAARC, এই সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্ক কত সালে গঠিত হয়? সার্ক গঠিত হচ্ছে 1985 সালে। 1985 সালে 8 ডিসেম্বর সার্ক গঠিত হয়। সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এখন আসো যে সার্কভুক্ত দেশ কয়টা? সার্কভুক্ত দেশ হচ্ছে 8টি। প্রতিটি একটি করে MCQর কোশ্চেন হতে পারে এখানে। তো প্রথম যখন গঠন করা হয় তখন এই সার্কভুক্ত দেশ ছিল হচ্ছে 7টা। তো 7টা দেশ কি কি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ। আর সর্বশেষ যখন 8টা হয় 2007 সালে আফগানিস্তান এই সার্কের অন্তর্ভুক্ত হয়। তাহলে সর্বশেষ সদস্য কোনটা? আফগানিস্তান। কত সালে অন্তর্ভুক্ত হয়? 2007 সালে। তাহলে সার্কভুক্ত দেশ কয়টি? 8টি, আফগানিস্তান সহ 8টি। তার পূর্বে যখন গঠিত হয় সূচনা লগ্নে ওই 85 সালে, তখন ছিল কয়টা? 7টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়। আরেকবার বলছি, সার্কের পূর্ণরূপটি হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্কের সদর দপ্তর কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। তাহলে সার্কভুক্ত দেশ কয়টি? 8টি। আচ্ছা, তারপরে আসা হচ্ছে যে বিমস্টেকের কথা বলা হয়েছিল। এই বিমস্টেক গঠিত হয় হচ্ছে 2004 সালের 31 জুলাই। বিমস্টেক, BIMSTEC। বিমস্টেকের পূর্ণরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। আরেকবার বলছি, বিমস্টেকের পূর্ণরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এই বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন গঠিত হয় কত সালে? 2004 সালের 31 জুলাই। এই বিমস্টেকের সদর দপ্তর কোথায়?
বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। 2014 সালের 13ই সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। কিসের উদ্বোধন করেন? এই বিমস্টেকের উদ্বোধন করেন। এর সদস্যভুক্ত দেশ হচ্ছে কয়টা? 7টা। বিমস্টেকের সদস্যভুক্ত 7টা দেশের নাম কি? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার এবং থাইল্যান্ড। আসো হচ্ছে এখন সমন্বয়টা যেটা, তাহলে এই বিমস্টেকভুক্ত দেশের বৈদেশিক বাণিজ্যের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে সার্কভুক্ত দেশগুলো যথা আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং মিয়ানমার, থাইল্যান্ড ইত্যাদি ও আসিয়ান ও বিমস্টেকের সাথে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক কি করা? বজায় রাখা। এসব দেশের অর্থনৈতিক অবস্থা প্রায় একই রকম হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যের প্রেক্ষাপটে এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা অপরিহার্য বিষয়। 11 নম্বর হচ্ছে বিলাসজাত দ্রব্য আমদানি হ্রাস ও প্রয়োজনীয় দ্রব্যের আমদানি বৃদ্ধি। বিলাস জাতীয় দ্রব্য কোনগুলো? যেগুলো মানে বিলাসিতা সৃষ্টি করে, যেমন দামি গাড়ি, দামি টেলিভিশন, এইসব হচ্ছে বিলাস জাতীয় দ্রব্য। আর এখানে প্রয়োজনীয় দ্রব্যের কথা বলা হয়েছে, যেগুলি হচ্ছে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, পেঁয়াজ, তেল, এগুলি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাহলে বিলাস জাতীয় দ্রব্যের আমদানির উপর অধিক শুল্ক আরোপ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের শিল্পের উপকরণ শুল্ক হ্রাস করার মাধ্যমে একদিকে যেমন বিলাসজাত আমদানি নিরুৎসাহিত করা হয়েছে, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় রপ্তানিমুখী শিল্পের প্রয়োজনীয় উপকরণ আমদানি সহজ করে একে কী করা হয়েছে? উৎসাহিত করা হয়েছে। তারপরে হচ্ছে ঋণাত্মক লেনদেন ভারসাম্য। ঋণাত্মক লেনদেন ভারসাম্য কোনটা? যেটা বলছিলাম আগেই বলেছি, এখানে আমদানির পরিমাণ হয় হচ্ছে কি বেশি, রপ্তানির পরিমাণ হয় হচ্ছে কম। তো সেই ক্ষেত্রে প্রতি বছরই একটি বাণিজ্য ঘাটতি লেগেই থাকে, যেটাকে কি বলা হয়? নেগেটিভ ব্যালেন্স অফ পেমেন্ট বলা হয়। এবং বাণিজ্য ভারসাম্য যেটা ব্যালেন্স অফ ট্রেড সর্বদাই আমাদের প্রতিকূলে থাকে। বিদেশি দ্রব্যের পাশাপাশি বিদেশি সেবা খাতসমূহ যেমন বিদেশি জাহাজ, বিমান ভাড়া, বিদেশে শিক্ষা, চিকিৎসা খরচ এবং অন্যান্য ভ্রমণ ব্যয় ইত্যাদি বৃদ্ধির কারণে বাংলাদেশের লেনদেন ভারসাম্য সর্বদাই কি হয়? ঋণাত্মক হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকের আলোচ্য বিষয় কী ছিল? বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ। তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য কয়টা দেখলাম আমরা? 12টি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম। 1 হচ্ছে কৃষিজাত বা প্রাথমিক পণ্য রপ্তানি, 2 হচ্ছে আমদানি দ্রব্যের শিল্পজাত দ্রব্যের প্রাধান্য, 3 হচ্ছে খাদ্যশস্য আমদানি, 4 সীমিত রপ্তানি বাজার, 5 সীমিত রপ্তানি দ্রব্য, 6 প্রচুর সংখ্যক আমদানি পণ্য, তারপরে দেখলাম হচ্ছে 7 নৌপথে বাণিজ্য, 8 জনশক্তি, 9 হচ্ছে ওয়েজ আর্নার স্কিম, 10 হলো সার্ক বা বিমস্টেকভুক্ত দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, 11 হচ্ছে বিলাসজাত দ্রব্য আমদানি হ্রাস ও প্রয়োজনীয় দ্রব্যের আমদানি বৃদ্ধি, এবং সর্বশেষ দেখলাম হচ্ছে ঋণাত্মক লেনদেন ভারসাম্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো এভরিবডি। থ্যাংক ইউ।